ওকে, আমরা আজকে থেকে চ্যাপ্টার 4 শুরু করব, যেটা হলো থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস এন্ড রিলেশনস। এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য হলো কি করে থার্মোডাইনামিক প্রবলেম সলভ করতে হয়, একটা আননোন একটা ইকুয়েশন কি করে জেনারেট করতে হয়, এবং ওই আননোন ইকুয়েশন গুলো স্পেসিফিক্যালি একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনে ইউজ করার জন্য কি ধরনের মডিফিকেশন দরকার, কি ধরনের ক্যালকুলেশন করতে হয়, এই সমস্ত ব্যাপারটা নিয়ে এই চ্যাপ্টারটা। সো দিস ইজ দ্য ম্যাথমেটিক্যাল স্টাফ অফ দ্য থার্মোডাইনামিক্স। ওকে, সো এটা কয়েকটা লেকচারে আমরা করব। আজকে আমরা শুধু দেখব থার্মোডাইনামিক রিলেশনের ক্লাসিফিকেশন গুলো, যেগুলো আমরা অলরেডি চ্যাপ্টার 1 এ আমরা আলাপ করেছিলাম, থার্মোডাইনামিক রিলেশন যখন করেছিলাম। আজকে আমরা এটা একটু ডিটেইল দেখব। ওকে, সো দ্য লেকচার আউটকাম ফর দিস class are below. You will be able to understand and derive thermodynamic relations from the laws of thermodynamics. Already এটা তোমরা করে এসছো, আমরা শুধু আজকে ইকুয়েশন গুলো শুধু এক্সপ্রেস করব। Then define energy functions and experimental variables used in thermodynamics. Then understand the mathematical nature of thermodynamic state functions and derive coefficient relation and Maxwell relation. That are again আমরা basic understanding আমরা হয়ে গেছে, আজকে আমরা ডিটেইল দেখব। And then I will be able to solve some problems using these thermodynamic variables and relations. Okay, so before that, let's start from the beginning. How to solve a thermodynamic problem, how to tackle a thermodynamic problem. So whenever you want to solve a problem, you must first understand that what are the dependent variables and what is the sort variables. তার মানে কোনটা বের করতে বলেছে এবং কি কি ভেরিয়েবল দেওয়া আছে। So finding or deriving a relationship between a sort variable and dependent variables, that's the main point. এবং সিকোয়েন্সিয়ালি যদি ধরি, সিস্টেমেটিক্যালি যদি আমরা স্টাডি করি, তাহলে ফার্স্টে ইউ মাস্ট আইডেন্টিফাই হুইচ সিস্টেম প্রপার্টিজ আর গিভেন। তার মানে হোয়াট আর দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, independent variables, and identify which system property you want to find. That means dependent variable যেটা বের করতে বলেছে। Then you must establish a relationship between this sort variable or dependent variable and the independent variable by given variables. Find required mathematical properties. তোমার যখন ইকুয়েশনটা এস্টাবলিশ হয়ে গেল, ইকুয়েশনের মধ্যে অনেকগুলো ডেটা তোমাকে ইনপুট দিতে হবে about the system, and finally you will be able to perform calculations. So এখানে এই যে 5টা স্টেপ আছে, এই 5টা স্টেপের মধ্যে আমরা যদি একটু আলাদা আলাদাভাবে বলি, আইডেন্টিফাই হুইচ সিস্টেম প্রপার্টিজ আর গিভেন এক্স ওয়াই, কি কি ভেরিয়েবল দেওয়া আছে, সেটা সামটাইমস বোঝা ভেরি ইজি, সামটাইমস একটু ডিফিকাল্ট হয়, বুঝতে অসুবিধা হয় আসলে কোনটা দেওয়া আছে। আমরা দেখবো এটা বোঝার মানে কোন জায়গায় সমস্যাটা হয়। আইডেন্টিফাই হুইচ সিস্টেম প্রপার্টি ইউ ওয়ান্ট টু ফাইন্ড, দ্যাটস ভেরি ইজি, বলে দেওয়া আছে, ফাইন্ড আউট দিস ওয়ান অর calculate the value of this one. So এটা খুব সহজেই বোঝা যায়। Find required materials properties, 4 নম্বর স্টেপে যেটা আছে সেটাও অলরেডি অঙ্কে দেওয়া থাকে ডেটা। যদি বাসায় অঙ্ক করো বই দেখে, তাহলে পরে তোমাকে বইয়ের পিছনে ডেটা শিট আছে, অথবা বিভিন্ন ডেটা বুক আছে, অথবা গ্রাফ দেওয়া থাকে, সেই সমস্ত থেকে ম্যাটেরিয়াল প্রপার্টি তোমার সিস্টেমের প্রপার্টি তোমাকে নিতে হবে। And then perform calculations. Calculations are nothing fancy, a very simple calculations. হয়তো একদম ইনিশিয়াল লেভেলের ডিফারেন্সিয়েশন লাগে অথবা ইনিশিয়াল লেভেলের ইন্ডিকেশন লাগে, আদারওয়াইজ নাথিং ফ্যান্সি অ্যাবাউট দ্য ক্যালকুলেশনস। মেইন স্টেপ যেটা, সেটা হলো 3 নম্বরটা, এস্টাবলিশ দ্য রিলেশনশিপ। সামটাইমস ভেরি অ্যাপারেন্ট রিলেশনশিপ, দেখলেই বোঝা যায় অঙ্কে কোন ধরনের ইকুয়েশনটা আমরা লাগবে, কিন্তু সামটাইমস এটা বোঝা খুবই কষ্ট যখন ইকুয়েশনটা বানাতে হয়। ঠিক আছে, এই আজকে আমাদের যদি আজকে না পরের ক্লাসের উদ্দেশ্য থাকবে কি করে ইকুয়েশনটা বানানো হবে। ওকে, সো ক্লাসে আজকে আমরা ইকুয়েশন বিভিন্ন ধরনের রিলেশন গুলো নিয়ে দেখব। সো ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক রিলেশন, এটা আমরা লেকচার 1 এ মানে চ্যাপ্টার 1 এ আমরা বলেছিলাম যে 4 ধরনের রিলেশন আমাদের আমরা দেখি থার্মোডাইনামিক্স এর মধ্যে। কিছু রিলেশন আছে ডিরাইভ ফ্রম দ্য লজ অফ থার্মোডাইনামিক্স, হাতে গোনা কয়েকটা ইকুয়েশন আছে। দেন দেয়ার আর সাম ডেফিনেশন ইন থার্মোডাইনামিক্স, এক একটা পরিস্থিতির ডিমান্ড অনুযায়ী এক একটা ভ্যালু কি বলে অ্যাটেইন করার জন্য আমরা কিছু ডেফিনেশন ইউজ করেছি। দেন কোএফিশিয়েন্ট এন্ড ম্যাক্সওয়েল রিলেশন, দ্যাটস দ্য ম্যাথমেটিক্যাল প্রপার্টিজ অফ দ্য স্টেট ফাংশন, কোএফিশিয়েন্ট রিলেশন, ম্যাক্সওয়েল রিলেশন। এন্ড দেন কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম, একটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে যেতে গেলে কি শর্ত মানে সেটাকে বলে কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম। এটা আমরা আলাদা একটা চ্যাপ্টারে, নেক্সট চ্যাপ্টারে আমরা আলাপ করব। তো আজকে আমরা এই প্রথম 3টা, পার্টিকুলারলি 2 নম্বর এবং 3 নম্বর, এটা নিয়ে আমরা ডিটেইল আলাপ করব।
Okay, so these are the relations derived from the laws of thermodynamics. এটা আমরা আগেই দেখেছি। So আমরা যদি এটা করি laser pointer নেই। So the first law যেটা আমরা বলেছিলাম dEU is equal to delta Q plus delta W plus delta W prime. So change in internal energy is equal to heat absorbed by the system, work done into the system, and non-mechanical work done into the system. Then second law থেকে আমরা পেয়েছিলাম reversible heat absorbed by the system delta Q reversible শব্দটা থাকতে হবে is equal to TdS. S হলো entropy. Reversible mechanical work done on the system যেটা ছিল delta W reversible is equal to minus PdV. এবং combined duration আমরা পেয়েছিলাম the first law second law সেটা হলো dU is equal to del Q থেকে আমরা রিপ্লেস করেছি TdS minus PdV plus delta W. So dU is equal to TdS minus PdV plus delta W prime. That was the combined statement on the first and second. So these are the four relations we established যেটা law থেকে আমরা পেয়েছি। Definitions in thermodynamics কয়েক ধরনের, মেইনলি দুই ধরনের ডেফিনিশন আমরা ইউজ করি। কিছু এনার্জি ফাংশন আছে, বেসিক্যালি তিনটা এনার্জি ফাংশন। আমরা অলরেডি একটা এনার্জি ফাংশন জানি, সেটা হলো ইন্টারনাল এনার্জি। এছাড়াও আরো তিনটা এনার্জি ফাংশন, সেটা হলো একটাকে বলে এনথালপি, একটাকে বলে হেলমসফি এনার্জি, একটা হলো গিবস এনার্জি। এনথালপিকে এইচ দিয়ে রিপ্রেজেন্ট করে, হেলমসফিয়ারের দিকে জেনারেলি এফ দিয়ে রিপ্রেজেন্ট করে, আর গিবস এনার্জিকে জেনারেলি জি দিয়ে রিপ্রেজেন্ট করে। আমেরিকানরা হেলমসফিয়ারকে এ দিয়ে রিপ্রেজেন্ট করে এন্ড গিবস এফ দিয়ে রিপ্রেজেন্ট করে। তো আমরা এটা ইগনোর করব, আমরা এইচ, এফ এন্ড জি এই তিনটা টার্মিনোলজি ইউজ করব। এক্সপেরিমেন্টাল ভেরিয়েবলস, coefficient of thermal expansion, coefficient of compressibility and heat capacity. So এই তিনটা হলো এক্সপেরিমেন্টাল ডাটা অ্যাবাউট দ্য সিস্টেম। সো সিস্টেমের আমরা বলছি অঙ্ক করতে গেলে সিস্টেমের ডেটা লাগে। তো এই তিন ধরনের ডেটা আমাদের লাগবে। coefficient of thermal expansion সিস্টেমের কত, coefficient of compressibility কত, এবং হিট ক্যাপাসিটি কত। ওকে, আমরা এগুলো এখন এক এক করে দেখি। সো এনথালপিকে ডিফাইন করা হয় H is equal to U plus PV. So simply a definition. U plus PV terminology এই দুইটা কোন সিস্টেমের মধ্যে দেখা যায় এটা কমন। U plus PV এটা একটা কমন একটা প্যারামিটার, এবং এই কমন প্যারামিটারটাকে সেজন্য একসাথে এটাকে নাম দেওয়া হয়েছে এনথালপি। ঠিক আছে, সো এই ডেফিনেশন। এখন এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি কমপ্লিটলি, তোমরা কি এটা ডিফারেন্সিয়েট করতে পারবা? করে বলো দেখি কেউ। স্যার কার সাপেক্ষে করব? ডিফারেন্সিয়েট কমপ্লিটলি কার সাপেক্ষে যদি বলো সেটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এটা হলো টোটাল ডিফারেন্সিয়েশন। dH is equal to du plus pdv plus vdp. Okay, excellent. So dH is equal to du plus pdv plus vdp. Fine. এখন du এটা আমরা কমেন্ট স্টেটমেন্ট থেকে যেটা পেয়েছি সেটা du জায়গায় যদি আমরা বসাই, সো TdS minus pdv plus delta W prime, এটা একটু আগের মধ্যে দেখলাম। তারপরে এখন তাহলে pdv কাটাকাটি যাবে, আলটিমেটলি থাকে হলো TdS plus vdp plus delta W prime. সো এইচ কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে ডিফারেন্সিয়াল ফর্মে ইউর ডিফারেন্সিয়াল ফর্ম হলো এটা du, আর এটা হলো এইচ এর ডিফারেন্সিয়াল ফর্ম। এখন এটা কেন আমরা ইম্পোজ করেছি সেটা হলো যে আমরা দেখেছি যে ন্যাচারালি আমরা অনেক এক্সপেরিমেন্ট আছে যেগুলো আমরা আইসোবারিক কন্ডিশনে ইউজ করি, অর্থাৎ 1 অ্যাটমসফিয়ারের প্রেসারে করি মোস্ট কেসে। আমাদের মেটালজিক্যাল প্রসেস যেগুলো আছে সবগুলো মূলত 1 অ্যাটমসফিয়ারে করা হয়। সেই 1 অ্যাটমসফিয়ারে যদি আমরা একটা প্রসেস ক্যারিড আউট করাই, নর্মাল সিম্পল প্রসেস যেখানে নন মেকানিক্যাল ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 0, এই ধরনের সিম্পল সিস্টেমকে আইসোবারিক কন্ডিশনে যদি আমি করাই তাহলে পরে এই যেটা ডিএইচ এখন এটাকে আইসোবারিক কন্ডিশন যদি আমি অ্যাপ্লাই করি, এটা যদি বাদ দেই তাহলে আইসোবারিক ডিএইচপি, এটা এই যে নিচে পিটা সাফিক্স দিতে হবে আইসোবারিক কন্ডিশন বোঝানোর জন্য, অবশ্যই দিতে হবে, ভুলে গেলে চলবে না। তাহলে পরে এই ডিপি ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল, থাকলো শুধু এটা। তারপর ডিএসপি ইজ ইকুয়াল টু টিডিএস, ডিএস যেহেতু এখানে ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ফর্ম, সুতরাং নিচে পি দিতে হবে। ডিএসপি আর ডিএস টোটালি ডিফারেন্ট জিনিস। ডিএস কে যে কোনো রেসপেক্টে আমরা ভ্যালুয়েট করতে পারি, এটার জন্য আলাদা ইকুয়েশন আছে, আমরা পরে দেখবো। কিন্তু এখানে শুধু এট কনস্ট্যান্ট প্রেসারে ডিএস বলা হয়েছে। সো টিডিএসপি এটা আমরা দেখেছি, টিডিএস সমান সমান হলো ডেল্টা কিউ রিভার্সিবল এট কনস্ট্যান্ট প্রেসার।
সো তার মানে হলো কি কনস্ট্যান্ট প্রেসারে যদি একটা প্রসেস ক্যারিড আউট করি তাহলে টোটাল হিট যে সিস্টেমের মধ্যে আসে সেইটাকে একটা নাম দিয়েছিলাম আমরা এনথালপি। ঠিক আছে, সো এই জন্য এই এনথালপির আরেকটা নামও হলো হিট কন্টেন্ট অফ দ্য সিস্টেম। ঠিক আছে, সো আইসোথার্মাল আইসোব্যারিক কন্ডিশনে সিস্টেমের মধ্যে যে হিট আসে সেই হিটের একটা নাম দেওয়া হয়েছে, সেটা হলো ডিএসপি। ওকে, then there is another one which is called Helmholtz free energy বা ওয়ার্ক ফাংশন। আমরা একটু পরে দেখি কেন ওয়ার্ক ফাংশন বলেছি। এটার সিম্পল ডেফিনেশন হলো F is equal to U minus TS। ঠিক আছে, সো এখানে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আগের মতোই ডিফারেন্সিয়েট কমপ্লিটলি, তাহলে আমরা পাবো DF is equal to DU minus TDS minus SDT। ওকে, সো DU ভ্যালু আমরা বসাই, DU ভ্যালু বসাইলে পরে এখানে কাটাকাটি যদি করি TDS কাটা যাবে, আমরা আলটিমেটলি থাকবে হলো মাইনাস SDT মাইনাস PdV প্লাস ডেল্টা W। এখন এটাকে যদি আমি আইসোথার্মালি কন্ডাক্ট করি একটা প্রসেস যদি আইসোথার্মালি হয় তাহলে DT কাটা যাবে, থাকে হলো মাইনাস PdV প্লাস ডেল্টা W প্রাইম। অল আর আইসোথার্মাল কন্ডিশন। and PdV মাইনাস PdV আমরা জানি ডেল্টা W। সো এটা হলো ডেল্টা W, এটা হলো ডেল্টা W প্রাইম। তার মানে সিস্টেমের মধ্যে যত ধরনের কাজ আছে, আমরা বলছি দুই ধরনের কাজ সিস্টেমের মধ্যে আসে। একটা হলো মেকানিক্যাল ওয়ার্ক ডান, যেটা সিম্পলি প্রেসার রিলেটেড, আর নন মেকানিক্যাল ওয়ার্ক, এটা বিভিন্ন কিছুর জন্য হতে পারে। সো এখানে দুইটা টার্মই আছে, তার মানে এটা হলো টোটাল ওয়ার্ক ডান। সো ডেল্টা W টোটাল। সো আইসোথার্মাল প্রসেসে সিস্টেমের ভিতরে যত কাজ আসে সেইটার একটা নাম দেওয়া হয়েছে হেলমহোল্টজ ফ্রি এনার্জি, এবং এই জন্য এটাকে বলা হয় ওয়ার্ক ফাংশন। Okay, lastly, but most importantly, energy function gives energy. This is very important because আমরা যত ধরনের আমরা এনার্জি যেটা বলি, এনার্জি বলতে আমরা সাধারণত এই গিভস এনার্জিকে মিন করি, এবং আমরা যত ধরনের সিস্টেম ইকুইলিব্রিয়ামে গেল কিনা বা অন্যান্য প্রপার্টি মেজার করতে গেলে পরে সিস্টেমের থার্মাল ইকুইলিব্রিয়াম যদি মেজার করতে চাই, সিস্টেমের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যদি মেজার করতে চাই, এভরিথিং করা হয় ইন টার্মস অফ দিস জি। That's why G is very important. তাহলে গিভস এনার্জি ডেফিনিশন হলো H minus TS। G is equal to H minus TS। আগের মতোই যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো D is equal to DS minus TDS minus SDT, এবং এই DS টা একটু আগে আমরা বের করেছি TDS প্লাস VDP প্লাস ডেল্টা W, এবং এখানে কাটাকাটি করলে TDS চলে যাবে, আমরা পাবো হলো মাইনাস SDT প্লাস VDP প্লাস ডেল্টা W। ওকে, সো ডিজির ডিফারেন্সিয়াল ফর্ম এখানে পেলাম আমরা। এখন প্রসেসটা যদি আইসোথার্মাল হয়, আইসোব্যারিক হয় ইন সাম কেসেস, তাহলে পরে এটা কাটা যায় বিডিপি আইসোব্যারিক কন্ডিশনে ডিপি ইজ ইকুয়াল টু 0, আইসোথার্মাল কন্ডিশনে ডিটি ইজ ইকুয়াল টু 0। সো আলটিমেটলি থাকে হলো ডিজি আইসোথার্মাল আইসোব্যারিক কন্ডিশনে ডেল্টা ডাব্লিউ ডট ডেল্টা ডাব্লিউ প্রাইম টিপি। সো আইসোথার্মাল এবং আইসোব্যারিক কন্ডিশনে যদি কোনো প্রসেস ক্যারিড আউট হয় তাহলে সিস্টেমের ভিতরে যে নন মেকানিক্যাল ওয়ার্ক ডান আসে, টোটাল নন মেকানিক্যাল ওয়ার্ক ডান, সেটা হলো ডিজি। সো ডিজি যদি আমি ক্যালকুলেট করতে পারি সেটা ইকুইভ্যালেন্ট হবে হলো নন মেকানিক্যাল ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। সো এই তিনটা ডেফিনেশন গেল আমাদের এনার্জি রিলেটেড, এনথালপি, হেলমহোল্টজ ফ্রি এনার্জি এন্ড গিভস এনার্জি। দেন এই যে তিনটা থেকে তিনটা combined statement পেলাম, and at the same time আগে আমরা একটা combined statement পেয়েছি in terms of U. So these are the four combined statement. These are the basis working relation to be used to derive unknown relation for other state function. So যে কোনো state function এর মানে derived variables এবং sort variable এর মধ্যে রিলেশন এস্টাবলিশ করতে গেলে পরে আমাদের এই চারটার কোনো না কোনো একটা ইকুয়েশন আমাদের লাগবে। So these four equations are vitally important, and please memorize these four equations. এই চারটি ইকুয়েশন তোমাদেরকে মেমোরাইজ করতেই হবে, ঠিক আছে? এবং এটা মেমোরাইজ করা ভেরি ইজি। সিকোয়েন্স অনুযায়ী যদি দেখো, আমরা প্রথমে ইউ বলেছিলাম, তারপরে এইচ বলেছিলাম, তারপরে এফ বলেছিলাম, তারপরে জি বলেছিলাম। and ইউর যে ইকুয়েশনটা আছে টিডিএস মাইনাস পিডিবি, পরের টেবিলে শুধু ডান দিকেটা চেঞ্জ হয়ে গেছে, সাইন চেঞ্জ হয়ে গেছে, ইটাও উল্টে গেছে, মাইনাস পিডিবি ছিল এখানে হয়েছে প্লাস ভিডিপি। এরপর একটা প্রথমটা চেঞ্জ হয়েছে, টিডিএস এর জায়গায় এসডিটি হয়েছে, সাইন চেঞ্জ হয়েছে, এটা যা আছে তাই ঠিকই আছে। পরের টেবিলায় দুইটাই চেঞ্জ হয়েছে,
TDS ও মাইনাস SDT হয়েছে, PDB টাও VDB আছে, আমরা ইগনোর করব, আমরা শুধু এই তিনটা D is equal to TDS minus VDB, PDB, DS is equal to TDS plus VDB, DF is equal to minus SDT minus PDB, and D is equal to minus SDT plus VDB. Significance আছে, DG কেন মোস্ট ইম্পর্টেন্ট সেটাও আমরা একটু আগামী ক্লাসে আলাপ করব, যে অন্য যতগুলো এনার্জি ফাংশন আছে তার মধ্যে DG মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, দেন এক্সপেরিমেন্টাল ভেরিয়েবল, আমরা তিনটা এক্সপেরিমেন্টাল ভেরিয়েবলের কথা বলেছিলাম, তার মধ্যে একটা হলো কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপানশন, তার মানে একটা সিস্টেমের থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট কত। থার্মাল এক্সপানশন কাকে বলে, আমরা যদি হিট দেই তাহলে কত ভলিউম চেঞ্জ হয়, সো ভলিউম চেঞ্জ উইথ টেম্পারেচার। তাহলে আর একটা ভেরিয়েবল আছে সেটা হলো প্রেসার, সো প্রেসারটাকে কনস্ট্যান্ট রেখে ভলিউম চেঞ্জ উইথ টেম্পারেচার যেটা আছে সেটাই হলো আলফা, এবং এটা হলো রেট অফ ভলিউম চেঞ্জ। আমরা টোটাল ভলিউম চেঞ্জ যদি বের করতে আগের সাথে কম্পেয়ার করি তাহলে 1/v দিয়ে ভাগ করি, 1/v দিয়ে ভাগ করি ইনিশিয়াল ভলিউমের রেসপেক্টে টোটাল চেঞ্জ কত হলো উইথ প্রেসার উইথ টেম্পারেচার, এটা হলো আলফা। এবং ইউনিট খেয়াল করো, ভি ইউনিট কাটা যাবে, থাকবে হলো 1/t, 1/t হলো t এর যা ইউনিট তার ইনভার্স, সো কেলভিনের ইনভার্স, সো দ্যাটস দ্য আলফা ইউনিট 1/t, ঠিক আছে, 1/ডিগ্রি সেন্টিগ্রেড, 1/Kelvin, etc. So this is one coefficient of thermal expansion which equals 1/v times del v by del t at constant pressure. Then there is another one which is called coefficient of compressibility. Compress করা, তার মানে compress করি প্রেসার দিয়ে, সুতরাং প্রেসার দিলে ভলিউমের যা চেঞ্জ হয় সেটার সাথে রিলেটেড। সো বিটা ইজ ইকুয়াল টু, compressibility কে বিটা দিয়ে রিপ্রেজেন্ট করে আর এক্সপানশন কে আলফা দিয়ে রিপ্রেজেন্ট করে। সো বিটা ইজ ইকুয়াল টু -1/v del v by del p. So 1/v রেসপেক্টে ভলিউম চেঞ্জ উইথ প্রেসার কনস্ট্যান্ট টেম্পারেচার, সেটা হলো বিটা, এবং যেহেতু ডেল ভি বাই ডেল পি এটা মাইনাস হবে কারণ ভলিউম কমে যায়, ডেল ভিটা কমে যায়, আগে কম্প্রেস করলে পরে ভলিউম সংকোচন হয়, তাই তো, তার মানে ভলিউম স্কুইজ হয়, সো ভলিউম চেঞ্জ নেগেটিভ, সো ওই নেগেটিভটাকে প্লাস করার জন্য ফর্মুলাতে নেগেটিভ দেওয়া হয়েছে, সো বিটা ভ্যালু অলওয়েজ পজিটিভ, এবং এটা ইউনিট কি হবে, ভলিউম কাটা গেলে 1/p, তার মানে p যদি অ্যাটমসফিয়ারে ধরি তাহলে অ্যাটমসফিয়ারের ইনভার্স, দ্যাটস দ্য ইউনিট। So these are two, alpha and beta, coefficient of thermal expansion and coefficient of compressibility. Experimental variable কেন বলা হয়েছে, because they are measured by using experiment. So experiment করে materials property measure করা হয়, and all these variables depends on composition, তো আছেই, বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য এটা বিভিন্ন ভ্যালু হয়, at the same time temperature pressure এর সাথে এটা সম্পর্কযুক্ত। ওকে, থার্ড ভ্যারিয়েবল যেটা হিট ক্যাপাসিটি, এটা অলরেডি তোমরা জানো, ফিজিক্সে পড়ে আসছো। হিট ক্যাপাসিটি হলো একটা সিস্টেমের মধ্যে একটা সার্টেন অ্যামাউন্টের হিট দিলে পরে তার যে টেম্পারেচার চেঞ্জ হয় এটা রেশিওটাই হলো হিট ক্যাপাসিটি। তার মানে আবার একদম ডিটেইল বলি, স্পেসিফিক ডেফিনেশন, যে একটা সিস্টেমের 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াতে গেলে পরে কত হিট দিতে হয় সেটা হলো হিট ক্যাপাসিটি। সো ফাইনাইট চেঞ্জ যদি ধরি তাহলে C is equal to Q reversible by delta T, delta T মানে ফাইনাইট চেঞ্জ কত হয়েছে তার জন্য ফাইনাইট কত Q দিতে হয়েছে। অন দ্য আদার হ্যান্ড যদি আমরা ডিফারেনশিয়াল ফর্মে যদি বলি, ডিফারেনশিয়াল ফর্মে C বলা হয়, সেটা হলো ডেল্টা Q রিভার্সিবল বাই DT। সো এখান থেকে ডেল্টা Q রিভার্সিবল ইজ ইকুয়াল টু C DT, এই ফর্মুলাটা চলে আসবে। ওকে, এখন এই কনসেপ্ট অফ হিট ক্যাপাসিটি তোমরা জানো যে যেহেতু ডেল্টা টি নিচে দেওয়া আছে, সো ডেল্টা টি মাস্ট নট বি ইকুয়াল টু 0। যদি 0 হয় তাহলে C এর ভ্যালুটা ইনফাইনাইট হয়ে যায়, যার জন্য যত ধরনের প্রসেস আছে যে প্রসেসগুলো টেম্পারেচার চেঞ্জ হয় না, আইসোথার্মাল প্রসেস, যেমন আমরা মেল্টিং করি, আমরা বলি যতক্ষণ পর্যন্ত মেল্টিং কমপ্লিট না হয় টেম্পারেচার চেঞ্জ হয় না, মেল্টিং প্রসেস এট কনস্ট্যান্ট টেম্পারেচার হয়। সো দিস ইজ আইসোথার্মাল প্রসেস, মেল্টিং or boiling or any phase change আমরা জানি আইসোথার্মালি ক্যারিড আউট হয়। সো এই সমস্ত প্রসেসের জন্য there is no heat capacity of the system. So for isothermal process heat capacity cannot be considered. So এই কনসেপ্টটা ওই সমস্ত ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। তখনই কাজে লাগবে সেই সমস্ত প্রসেসের জন্য যে প্রসেসে একটা টেম্পারেচারের চেঞ্জ হয়, ফাইনাইট চেঞ্জ, ডেল্টা টি is greater than or less than হতে পারে 0, কিন্তু is not equal to 0. ওকে, হিট ক্যাপাসিটি আমরা ফর্মুলার মধ্যে দেখেছি, হিট ক্যাপাসিটি C is equal to Q by T. So Q by T যদি হয়, T একটা স্টেট ফাংশন, but Q is a process variable. As a result, C ও process variable. And C যদি process variable হয় তার মানে এটা depends on path. So
পাথ অফ দ্য সিস্টেম যদি এটা ভ্যারি করে, নর্মালি বিভিন্ন পাথ হতে পারে, আমরা আইসোবারিক, আইসোথার্মাল, আইসোকোরিক নানান ধরনের আমরা পাথ দেখেছি। কমন দুটা পাথ আমরা ফলো করি, সেটা হলো আইসোবারিক অর্থাৎ কনস্ট্যান্ট প্রেসার কন্ডিশনে, আরেকটা হলো আইসোকোরিক কনস্ট্যান্ট ভলিউম কন্ডিশনে। সেজন্য আমরা বলি সিপিসিভি। সো সিপি সমান সমান আসে হলো ডেল্টা কিউ রিভার্সিবল বাই ডিটি এট কনস্ট্যান্ট প্রেসার, এবং এখান থেকে আমরা একটা কমন ফর্মুলা পাই, ডেল্টা কিউ রিভার্সিবল পি ইজ ইকুয়াল টু সিপি ডিটি, অথবা সিভি ইজ ইকুয়াল টু ডেল্টা কিউ রিভার্সিবল বাই ডিটি এট কনস্ট্যান্ট ভলিউম, অর ডেল্টা কিউ রিভার্সিবল ভি ইজ ইকুয়াল টু সিভি ডিটি। ঠিক আছে? সো সিপি হলো হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট প্রেসার, অথবা কনস্ট্যান্ট প্রেসার হিট ক্যাপাসিটি, এটা হলো কনস্ট্যান্ট ভলিউম হিট ক্যাপাসিটি। এবং তোমরা জানো সিপি অলওয়েজ গ্রেটার দ্যান সিভি, এটা ইন্টারমিডিয়েটে পড়েছো, আমি এটা এক্সপ্লেইন করতে চাই না। হিট ক্যাপাসিটি অলসো এক্সটেন্সিভ ভেরিয়েবল। এক্সটেন্সিভ ভেরিয়েবল মানে হলো জাস্ট লাইক কিউ, এটা ডিপেন্ডস অন সাইজ। ঠিক আছে? যদি এটা কেটে কেটে ছোট ছোট করো, হিট ক্যাপাসিটিও কমে কমে যাবে। সাইজ যদি বড় করো, হিট ক্যাপাসিটিও বড় হবে। টোটাল হিট কত লাগবে সিস্টেমের, সিস্টেম বড় হলে হিট বেশি লাগবে 1 ডিগ্রি বাড়াতে গেলে, পরে সিস্টেম ছোট হলে পরে 1 ডিগ্রি বাড়াতে গেলে কম টেম্পারেচার লাগবে, কম হিট লাগবে। সো ইট ইজ অ্যান এক্সটেন্সিভ ভেরিয়েবল। এবং এক্সটেন্সিভ ভেরিয়েবল হওয়ার কারণে এটাকে দুই ভাবে আমরা ডিফাইন করতে পারি, পার মোল করতে পারি, পার কেজি করতে পারি। মোল আমরা জানি ভলিউমের ইউনিট। সো মোলার হিট ক্যাপাসিটি পার মোল অফ সাবস্ট্যান্স এট কনস্ট্যান্ট প্রেসার আর ভলিউম, দুইটা যে কোনো একটা হতে পারে। আর স্পেসিফিক হিট ক্যাপাসিটি পার কেজি পার গ্রাম, এটা ইউজুয়ালি কনস্ট্যান্ট প্রেসারে ধরা হয়। ইভেন এটাকে কনস্ট্যান্ট ভলিউম আমরা ইমাজিন করতে পারি। সুতরাং যদি স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা মোলার হিট ক্যাপাসিটি যদি কনসিডার করি, সেগুলোকে সাধারণত স্মল লেটারে রিপ্রেজেন্ট করে, স্মল সিপি। ঠিক আছে? স্মল সিপি, এটা মোলার। কয়টা মোল হলো সেটা যদি গুণ করি তাহলে ক্যাপিটাল সিপি। সো ইউনিট যদি কনসিডার করি, এই সিপির ইউনিট হবে হলো কিউ বাই টি। তার মানে কিউ কে যদি আমি ক্যালোরি ধরি ফর এক্সাম্পল, তাহলে হবে ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু যদি সিপি বলি, স্মল সিপি বলি, ক্যালোরি পার মোল পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা পার মোল, মোলার যেহেতু হয়ে গেছে 1 মোলের জন্য। সো সিপি ক্যালোরি পার মোল পার কে। ওকে, ভ্যালু অফ হিট ক্যাপাসিটি অলসো ডিপেন্ডস অন টেম্পারেচার, প্রেসার এন্ড কম্পোজিশন। মোস্টলি আমরা এক্সপেরিমেন্টালি যেহেতু কনস্ট্যান্ট প্রেসারে ক্যারিড আউট করি, যার জন্য এই সিপি ভ্যালুটা বেশি ইউজ হয় সিভির চেয়ে। ঠিক আছে? এবং যেহেতু আমরা সিপি ধরতেছি, তখন টেম্পারেচারের সাথে একটা রিলেশন এস্টাবলিশ করা হয়। যেহেতু আমরা বিভিন্ন ধরনের মেথোলজিক্যাল প্রসেস যেগুলো ক্যারিড আউট করি সেগুলো হায়ার টেম্পারেচারে হয়, সুতরাং সিপি ভ্যালুটা হায়ার টেম্পারেচারে কত সেটাকে জানা দরকার। যার জন্য সিপির ভ্যালুটা টেম্পারেচার ডিপেন্ডেন্সি কেমন, এটা আরো অনেক পরে, আরো অনেক ভ্যালু আছে, ডি টি টু দি পাওয়ার -3, -4 এক্সেট্রা এক্সেট্রা, অনেকগুলো আছে। সাধারণত এই তিনটা মোর কমন। কোনো কোনো ক্ষেত্রে সিপি কে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট টু টেম্পারেচার, তার মানে তখন শুধু এ ভ্যালুটা বলা হয়। সো সিপি ইজ ইকুয়াল টু 5 ফর এক্সাম্পল। বেশিরভাগ ক্ষেত্রেই এই দুইটা ধরা হয়, অথবা ম্যাক্সিমাম তিনটা। সো 5 + 3 টেম্পারেচার +4 টি টু দি পাওয়ার -2 এক্সেট্রা এক্সেট্রা। সো এ বি সি এগুলো হলো কনস্ট্যান্ট। সো বইয়ের মধ্যে সিপি ডাটা শিট যে দেওয়া থাকে, তাইলে পরে এ বি সি এই তিনটার ভ্যালু বিভিন্ন ম্যাটেরিয়ালে দেওয়া থাকে, তখন তোমাকে সিপিটা বানিয়ে নিতে হয়। ABC exactly কি? I mean, sir, just some variables or মানে just some constant নাকি স্যার এটা আসলে কোনো মানে পরিচয় আছে বা এর সাথে রিলেশনটা কি? কোনটা এটা স্যার ABC তিনটা আলাদা কোনো পরিচয় আছে কিনা? তিনটা না, কোনো পরিচয় নেই, কোনো পরিচয় নাই। যখন ইকুয়েশনটা টেম্পারেচার ডিপেন্ডেন্সি যখন মেজার করা হয়, মেজার করলে পরে এই টেম্পারেচার ডিপেন্ডেন্সি থেকে একটা ইকুয়েশনের মাধ্যমে এস্টাবলিশ করা হয়। মানে স্যার ডাটা শীট থেকে তিনটি ইকুয়েশন থেকে এবিসির ভ্যালু পাওয়া যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাটা শিটে পাওয়া যাবে, সেটা তো বললাম, একটা টেবিল ফর্মে থাকে। ফর এক্সাম্পল লেটস সে অ্যালুমিনিয়ামের জন্য এ কত, বি কত, সি কত দেওয়া থাকে। ঠিক আছে? তখন সিপি যদি তুমি দেখবা, সিপি ইজ ইকুয়াল টু ওই ডাটা শিটের ডাটাগুলো দিয়ে এই ইকুয়েশনটা বানাতো। আমি একটু আগে যেটা বললাম, সিপি ইজ ইকুয়াল টু 5 + 3t + 4t টু দি পাওয়ার -2 এটসেট্রা। এই ধরনের ফর্মে আমরা অঙ্ক করার সময় দেখবো এটা। তো শুধু যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট ধরি সিপিটাকে, টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট যদি ধরি, তাহলে এগুলো দুইটাই বাদ চলে যায়, শুধুমাত্র নাম্বার থাকে, যে সিপি ইজ ইকুয়াল টু 5। ওকে, ইউজফুলনেস অফ এক্সপেরিমেন্ট ভেরিয়েবল। এই যে তিনটা এক্সপেরিমেন্ট ভেরিয়েবল বললাম, এটার ইম্পর্টেন্স এই কারণে যে আমাদের আর কোনো কিছু লাগে না। যে কোনো থার্মোডাইনামিক প্রবলেম সলভ করার জন্য সিস্টেমের যদি এই তিনটা ভ্যালু, তিনটা ডেটা থাকে,
তাহলে পরে you can be able to solve any problem, you'll be able to find values of any state functions. ঠিক আছে, ইকুয়েশনটা তোমার জানা থাকে এবং এই ইকুয়েশনের মধ্যেই এই তিনটার কোনো না কোনোটা থাকে, হয়তো দুইটা থাকতে পারে, হয়তো একটা থাকতে পারে, হয়তো তিনটাই থাকতে পারে, কিন্তু তোমাকে এই তিনটা ভ্যালু লাগবে। সো ইফ আলফা, বিটা এন্ড সিপি আর নোন ফর এনি সিম্পল সিস্টেম, কেন বলা হচ্ছে? বিকজ অলওয়েজ ডেল্টা প্রবলেম জিরো ধরা হচ্ছে। সো সিস্টেমের যদি এই ভ্যালুগুলো জানি তাহলে পরে আমরা যে কোনো স্টেট ফাংশনকে ক্যালকুলেট করতে পারবো। ওকে, সো আমাদের এই ডেফিনেশন শেষ হয়ে গেল। এখন কোএফিশিয়েন্ট রিলেশন, এটা আমরা অলরেডি দেখেছি। যদি আমরা একটা স্টেট ফাংশনকে আরেক দুইটা স্টেট ফাংশন রেসপেক্টে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, জেড ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই যদি হয় এবং এই সবগুলো যদি স্টেট ফাংশন হয় তাহলে আমরা লিখতে পারি ডিজেড ইজ ইকুয়াল টু এম ডিএক্স এবং এন ডিওয়াই। এক্স হলো ভেরিয়েবল, ওয়াই হলো ভেরিয়েবল, এই দুটো হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, জেড হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং এম হলো ডিএক্স এর কোএফিশিয়েন্ট, এন হলো ডিওয়াই এর কোএফিশিয়েন্ট এবং এম এন্ড এন দুটোই আবার ডিপেন্ডস করে এক্স এন্ড ওয়াই এর উপরে। সো এম সমান সমান হয় ডেল জেড বাই ডেল এক্স টেকিং ওয়াই অ্যাজ কনস্ট্যান্ট, সো দিস ইজ এ পার্শিয়াল ডেরিভেটিভ। এন্ড এন হলো, এখান থেকে বোঝা যাচ্ছে এটাকে বাদ দিতে হবে, জেড কে ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে, এটা বাদ, জেড কে ওয়াই দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে। এটা বাদ কেন কখন আসবে? যখন এক্স কনস্ট্যান্ট হয়ে যাবে, ডিএক্স ইকুয়াল 0 হবে। সো এক্স কনস্ট্যান্ট, ডেল ওয়াই বাই ডেল জেড taking x constant, that is n. So এই দুটো হলো coefficient relation. Coefficient কেন বলা হয়েছে? Because they are the coefficient of the variables dx এবং dy এর। ঠিক আছে, এখন একটা জিনিস নোট করো, পার্শিয়াল ডেরিভেটিভ লিখতে গেলে পরে এখানে তিনটা জিনিস থাকে, একটা নিউমারেটর, একটা ডিনোমিনেটর আর একটা হলো ভেরিয়েবল, দ্যাট ইজ হেল্ড কনস্ট্যান্ট। এই তিনটাকে অবশ্যই মেনশন করতে হবে। শুধু ডেল জেড বাই ডেল এক্স লেখলা, ব্র্যাকেট দিলা, ওয়াই লেখলা না, তাহলে পরে it doesn't mean anything. Because কেন মিন করে না? Because let's say del h by del t, দুইটাই del h by del t, কিন্তু এই দুইটার ভ্যালু সেম না, কারণ এটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে করা হয়েছে, এটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে করা হয়েছে। সো তুমি যদি পার্শিয়াল ডেরিভেটিভ লেখার সময় এই যে কোন ভেরিয়েবলটা হেল্ড কনস্ট্যান্ট করা হয়েছে সেটা যদি না বলো তাহলে পরে এটা হইল না, মিনিংলেস হলো, এবং এর জন্য তুমি কোনো নাম্বার পাবো না। অঙ্ক করতে গেলে পরে ইট উইল বি রং। ঠিক আছে, এটা মনে রাখবা সবসময়। পার্শিয়াল ডেরিভেটিভ পার্শিয়াল মানেই তোমাকে একটা কিছু কনস্ট্যান্ট রাখা হয়েছে, একটা মাত্র ভেরিয়েবল রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয়েছে, বাকি যত ভেরিয়েবল আছে, আমি যদি মনে করি এখানে ডেল জেড ইজ ইকুয়াল টু এম ডিএক্স প্লাস এন ডিওয়াই প্লাস আর ডি, আরো কিছু ভেরিয়েবল, মানে মনে করি এখানে 10টা ভেরিয়েবল আছে, 10টা ভেরিয়েবলের রেসপেক্টে ডিজেড আমরা লিখলাম, শুধু এম ক্যালকুলেট করলাম, এমটা আসছে শুধুমাত্র ডিএক্স এর রেসপেক্টে, ডেল জেড বাই ডেল এক্স টেকিং ওয়াই এস কনস্ট্যান্ট, এখানে আরো যত ভেরিয়েবল আছে সবগুলোই এখানে কনস্ট্যান্ট রাখা হয়েছে, ওয়াই এক্স না, ওয়াই এ বি সি ডি ই এফ জি যত কিছু আছে, বাকি সব ভেরিয়েবল ইজ হেল্ড কনস্ট্যান্ট, বাকি সব ভেরিয়েবলের মধ্যে প্রত্যেকটা এখানে মেনশন করতে হবে। সো পার্শিয়াল ডেরিভেটিভ দেখার সময় পার্টিকুলারলি কেয়ারফুল থাকবা, এবং খেয়াল করো পার্শিয়াল ডেরিভেটিভ দেখার সময় এখানে ডেল দিতে হবে, এখানে ডি দিলে পরে চলবে না। এই যে ডি যেটা আছে সেই ডিটা আর এই ডিটা টোটালি ডিফারেন্ট। এই ডিটা হলো কি বলে ডিফারেন্সিয়েশন, টোটাল ডিফারেন্সিয়েশনের একটা ফর্ম, আর এটা হলো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন একটা ফর্ম। সো এটার সাথে এটা কনফিউজ করা চলবে না। ওকে, তাহলে পরে আমরা কোএফিশিয়েন্ট রিলেশনের বেসিক ডেফিনেশনটা দেখেছি। এখন আমরা এই যে চারটা কম্বাইন্ড স্টেটমেন্ট পেয়েছিলাম সেখান থেকে যদি কোএফিশিয়েন্ট রিলেশন গুলো বের করি তাহলে বের করতে পারবা কিনা দেখো, এটা বের করতে পারবা এখানে যেটা দেওয়া হয়েছে। সো দিস ইজ আওয়ার ইকুয়েশন, এটা হলো ইউ ইজ এ ফাংশন অফ এস এন্ড ভি, ইউ ইজ এ ফাংশন অফ এস এন্ড ভি। এখন এখানে কোএফিশিয়েন্ট রিলেশন সমান সমান কত হবে সেটা আমরা লিখতে পারবো কিনা। এখানে কোএফিশিয়েন্ট গুলা কোনটা? টি আর মাইনাস পি। ওকে, টি আর মাইনাস পি। এখন টি সমান সমান কত এখানে? এম। টি যদি আমি বের করতে চাই তাহলে এটাকে আগে বাদ দিতে হবে, এটাকে মুছে ফেলতে হবে। এটা মুছে ফেললাম, মনে করো এটা নাই, du is equal to tds, so t is equal to du divided by ds। ঠিক আছে, ভেরি সিম্পল। সো এখন এটাকে মুছে ফেলা মানে কি? মুছে ফেলা মানে এটাকে বাদ দিতে হবে। এটা বাদ দিব কখন? p is a finite value,
ঠিক আছে, এটার একটা ফাইনাইট ভ্যালু আছে, ইটস নট জিরো। জিরো যদি হতো এটা বাদই চলে যেত, এটা লেখাই থাকতো না। তার মানে এইটাকে জিরো করতে হবে, এবং এটা জিরো কখন করব, ভলিউমকে যদি কনস্ট্যান্ট ধরি। তার মানে যখন আমরা তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে ডেল ইউ বাই ডেল এস টেকিং ভি এস কনস্ট্যান্ট। ঠিক আছে, সো টি সমান সমান যেটা আসতেছে সেটা হলো ডেল ইউ, তার মানে এটাকে টি বের করতে গেলে পরে এটাকে এটা দিয়ে ভাগ করব, এটাকে জিরো ধরবো। সো এটাকে জিরো ধরা মানে ভি কনস্ট্যান্ট প্রসেস, আর টি বের করতে গেলে এটাকে এটাতে ভাগ করতে হবে পার্শিয়ালি। সো ডেল ইউ বাই ডেল এস, ডেল ইউ বাই ডেল এস টেকিং ভি এস কনস্ট্যান্ট, দ্যাট ইজ টি। তাহলে মাইনাস পি কত হবে, মাইনাস ডি ইউ বাই আমি মাইনাস মাইনাস ডেল ইউ ডেল ইউ বাই ডেল ভি ডেল ভি আর এস কনস্ট্যান্ট। ওকে ফাইন ফাইন। সো আমি যেহেতু এখানে মাইনাসটা দিয়েছি সেই জন্য আর এখানে মাইনাস দিই, ঠিক আছে। আর তুমি যদি সিম্পল পি বলো তাহলে এখানে মাইনাস আসবে, একই কথা, সেম থিং। সো তাহলে মাইনাস পি হলো কোএফিশিয়েন্ট, সেটা পাওয়া যাবে হলো এটাকে জিরো ধরে, সো ডেল ইউ বাই ডেল ভি টেকিং এস এস কনস্ট্যান্ট। সেরকম ভাবে বাকি তিনটা যে আছে সেই তিনটাও আমরা লিখতে পারি এখানে। ফর এক্সাম্পল এই টিটা সমান সমান আসবে হলো del h by del s taking vs constant, del h by del s, sorry, taking ps constant, আর v আসবে হলো del h by del p taking ss constant, del h by del p taking ss constant। এবং এই দুটো থেকেও সিমিলার ওয়েতে আমরা বের করতে পারি। সো এই চারটা কম্বাইন্ড স্টেটমেন্ট থেকে টোটাল 8টা আমরা কোএফিশিয়েন্ট রিলেশন আমরা বের করতে পারি, ঠিক আছে। এবং এই কোএফিশিয়েন্ট রিলেশনগুলো মাঝে মাঝে কাজে লাগে, যদি এই ধরনের ফাংশন যদি থাকে তাহলে সরাসরি এই ফাংশনটা সমান সমান টি সেটা লিখে দেওয়া যায়। যদি ডেল এইচ বাই ডেল পি এট কনস্ট্যান্ট এন্ট্রপি থাকে তাহলে এটা সমান সমান ভি, সেটা আমরা ইউজ করতে পারি। ওকে, দেন দেয়ার ইজ ম্যাক্সওয়েল রিলেশন। ম্যাক্সওয়েল রিলেশনটা হলো আমরা বলেছিলাম যে ডিজেড ডিজেড ইকুয়াল টু এমডিএক্স প্লাস এনডি ওয়াই যদি হয় তাহলে এম এবং এন কে তাদের অপোনেন্টের ফাংশন দিয়ে অপোনেন্টের ভেরিয়েবল দিয়ে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে দুটো সমান হবে। সো ডেল এম বাই ডেল ওয়াই টেকিং এটা নিজের ফাংশনটা কনস্ট্যান্ট, নিজের ভেরিয়েবলটা কনস্ট্যান্ট, ডেল এন বাই ডেল এক্স টেকিং নিজের ভেরিয়েবল কনস্ট্যান্ট ওয়াই কনস্ট্যান্ট। সো ডেল এম বাই ডেল ওয়াই এক্স ইজ ইকুয়াল টু ডেল এন বাই ডেল এক্স ওয়াই। সো দ্যাটস কল্ড ম্যাক্সওয়েল রিলেশন। এবং এটা একটা ইম্পর্টেন্ট রিলেশন বিকজ যদি এটা কোনো একটা ফাংশন ওবে করে তাহলে আমরা বলি এই ফাংশনটা স্টেপ ফাংশন। সো স্টেপ ফাংশন রিকগনাইজ করার একটা ওয়ান ওয়ে হলো দিস ওয়ান। ওকে, এগেইন এখান থেকেও আমরা ম্যাক্সওয়েল রিলেশন বের করতে পারি চারটা কম্বাইন্ড স্টেটমেন্ট থেকে। এটার বেলায় কি হবে সেটা বলতে পারবা কি? স্যার ডেল এস বাই ডেল ইউ, নো 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 নো, এখানে ডেল ইউ বাই ডেল এস। নো, ম্যাক্সওয়েল রিলেশন হলো কোএফিশিয়েন্টের ডিফারেন্সিয়েশন, কোএফিশিয়েন্ট গুলো সমান হবে এরকম। কোএফিশিয়েন্টকে ডিফারেন্সিয়েট করতে হবে, ইউ বলে কিছু নাই এখন আর। জি স্যার, জি স্যার। তাহলে ডেল টি বাই ডেল ভি ইকুয়াল টু ডেল পি বাই ডেল টি। হলো না, কোএফিশিয়েন্টকে অপোনেন্টের ভেরিয়েবল দিয়ে ডিফারেন্সিয়েট করতে হবে, নিজের ভেরিয়েবল কনস্ট্যান্ট রাখতে হবে। স্যার ডেল্টা এম বাই ডেল্টা ও ওয়াই, আর একটা স্যার ডেল্টা এন বাই ডেল্টা এক্স। হ্যাঁ, এখানে কি হবে? যেখানে এম আর এনটা স্যার কোএফিশিয়েন্টের কি করে নিস? এখন তুমি বলো তাহলে কি হবে এটার জন্য? স্যার ডেল্টা টি বাই ডেল্টা ভি, স্যার ডেল্টা টি, স্যার ডেল্টা টি বাই ডেল্টা ভি এবং ডেল্টা পি বাই ডেল্টা এস। কনস্ট্যান্টের কথা বলো নাই তো স্যার এস কনস্ট্যান্ট, এস কনস্ট্যান্ট সমান সমান মাইনাস ডেল্টা পি বাই ডেল্টা এস টি কনস্ট্যান্ট। টি না তো, না স্যার ভি কনস্ট্যান্ট, স্যার ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট স্যার। নিজের ভেরিয়েবল কনস্ট্যান্ট হবে, এস কনস্ট্যান্ট। ঠিক আছে। ডেল্টা টি বাই ডেল্টা ভি টেকিং এস as constant is equal to minus delta p by delta s taking v as constant. সো এখানে এভাবে চারটা যে কম্বাইন্ড ল আছে, চারটা কম্বাইন্ড ল থেকে এটা বের করতে হবে। এবং এটা চারটা যদি মুখস্থ করতে পারো খুব ভালো হয়। মুখস্থ করাটা ভেরি ইজি, কিভাবে ইজি সেটা আমি একটু পরে বলতেছি। এটার ইম্পর্টেন্সটা হলো যে খেয়াল করো, আমরা পরবর্তী পর্যায়ে যেটা করব সেটা হলো আমরা কেবলমাত্র দুটা ভেরিয়েবল রেসপেক্টে সবকিছু চেঞ্জ করে ফেলবো।
দুইটা ভেরিয়েবল হলো টেম্পারেচার এন্ড প্রেসার। এই দুইটা ভেরিয়েবল আমরা কেন পছন্দ করি? বিকজ টেম্পারেচারকে মেজার করা ভেরি ইজি, কন্ট্রোল করা ভেরি ইজি, প্রেসারটাকেও মেজার করা ভেরি ইজি, কন্ট্রোল করা ভেরি ইজি। সুতরাং যত রকমের ভেরিয়েবল আছে তার মধ্যে টেম্পারেচার এবং প্রেসার এই দুইটা ভেরিয়েবলকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ফিক্সড করে দেব, এবং বাকি যত ভেরিয়েবল যত ফাংশন আছে সবগুলোকে এটা রেসপেক্টে আমরা ইকুয়েশনে আনবো, তাহলে পরে মেজার করা ভেরি ইজি। এখন সেই জন্য বলছি যে যখন এন্ট্রপি টার্ম চলে আসে, যখন ভলিউম টার্ম চলে আসে, সেইগুলো এটাকে ক্যালকুলেট করা ওয়ে নাই। আমরা এটাকে যদি টেম্পারেচার প্রেসার রেসপেক্টে চেঞ্জ করে নিতে পারি তাহলে পরে আমাদের সব প্রবলেম সলভ হয়ে যায়। যার জন্য দেখো এখানে আমরা যতগুলো করেছি এস আর ভি, ডিএস আর ভি, এগুলোকে সবগুলোকে পি আর টি রেসপেক্টে চেঞ্জ করা হয়েছে। এবং এটা মুখস্থ করা ভেরি ইজি। মুখস্থ করার পদ্ধতিটা আমি বলে দিই। এটা হলো, এখানে খেয়াল করো একটা সিকোয়েন্স আছে। আমি যদি এই চারিদিকে ঘুরি বা এদিকে ঘুরি তাহলে পরে টিপিএসভি, টিপিএসভি, ঠিক আছে, টিপিএসভি। সো টিপিএসভি, টিপিএসভি, এই একটা সিকোয়েন্স অলওয়েজ মেইন। এই সিকোয়েন্সটা যদি মনে রাখো তাহলে তুমি এটা করতে পারবা। এবং এই সিকোয়েন্সটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ তার উপর ডিপেন্ড করে, প্লাস সাইন হবে না মাইনাস সাইন হবে। দেখো কিছু প্লাস সাইন আছে, দুটো সমান প্লাস, দুটো সমান প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। সো একটা মাইনাস আছে, দুইটা মাইনাস আছে, দুইটা প্লাস আছে। টিপিএসভি, ঠিক আছে, টিপিএসভি এটা হলো ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যদি হয় তাহলে নেগেটিভ আসবে, নেগেটিভ, যেমন এখানে হয় টিপিএসভি। আরেকটা হলো টিপিএসভি কাউন্টার ক্লকওয়াইজ। কাউন্টার ক্লকওয়াইজ হলে পরে পজিটিভ হবে। টি এখানে থাকতে পারে, নট নেসেসারি, এখানে হতে পারে টিপিএসভি, অথবা এখানেও থাকতে পারে টিপিএসভি, অথবা টিপিএসভি, যেভাবে এই সিকোয়েন্সটা পজিটিভ নেগেটিভ যে জায়গা থেকে হোক না কেন আমি এটাকে লিখতে পারবো। ফর এক্সাম্পল যদি মনে করো নিচে থাকে, নিচে দুইটা দাগ, এখানে আমি লেখার লেখার ওয়ে নাই, মনে করো নিচে টি আছে, এখানে পি আছে, এখানে টি, এখানে পি আছে, তাহলে আমি জানি টিপি এখানে এস ভি হবে। তো প্রথমে টি লেখলা, পি লেখলা, এস লেখলা, ভি লেখলা, তারপর ডিফারেন্সিয়েট করলা, তাহলে এখানে নিচে যেটা আছে এটা এই পাশে কনস্ট্যান্ট হবে, এই নিচেরটা এই পাশে কনস্ট্যান্ট। যেমন এখানে লেখা আছে পি, টিপি এস ভি, এই পিটা, সরি এটা ভুলে গেছে, এই পিটা এখানে কনস্ট্যান্ট হবে, এই এসটা এখানে কনস্ট্যান্ট, সো এটা পি হবে। যেমন এখানে আছে ডেল ভি, এখানে আছে ডেল এস আছে এখানে, সো এসটা এখানে কনস্ট্যান্ট হয়েছে, এই ভিটা এখানে কনস্ট্যান্ট হয়েছে। সরি এটা ভুল হবে, এটা আমি কারেকশন করে দিব। এটা হবে হলো পি হবে, এটা পি হবে। যেমন ডেল ভি বাই ডেল এস টেকিং পি এস কনস্ট্যান্ট, নিজের ভেরিয়েবলটা কনস্ট্যান্ট, এটা পি হবে। সো these are the Maxwell relation from 4 combined statements. এগুলা কি করে ইউজ করে সেটার একটা এখানে একটা অঙ্ক দেখাচ্ছি। Prove that internal energy of ideal